ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা অনুশীলনীর 11 অধ্যায়ের যেই প্রশ্নগুলো আছে সংক্ষিপ্ত প্রশ্ন সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি, ধারক বা ক্যাপাসিটরকে ব্যাটারি হিসেবে ব্যবহার করা সম্ভব, মানে জিজ্ঞেস করা হয়েছে যে ক্যাপাসিটরকে কি আমরা ব্যাটারি হিসেবে ব্যবহার করতে পারি কিনা। তো ক্যাপাসিটর ব্যাটারি হিসেবে ব্যবহার করা যাবে, কেননা এটিও ব্যাটারির মতো চার্জ ধরে রাখতে পারে। মানে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখাই তো হচ্ছে ক্যাপাসিটরের কাজ। তাহলে সে যেহেতু শক্তি সঞ্চয় করে রাখতে পারে, মানে চার্জ ধরে রাখতে পারে, সুতরাং এটাকে আমরা ব্যাটারি হিসেবে ব্যবহার করতে পারি। ক্যাপাসিটর ও ব্যাটারির মধ্যে কিছু মৌলিক পার্থক্য হলো, ক্যাপাসিটরের মধ্যে বিভব শক্তি বিদ্যুৎ ক্ষেত্রে জমা থাকে, কিন্তু ব্যাটারির মধ্যে বিভব শক্তি রাসায়নিক শক্তি হিসাবে জমা থাকে। এখানে হচ্ছে বিভব শক্তি বিদ্যুৎ ক্ষেত্রে জমা থাকে, কিন্তু ব্যাটারির ক্ষেত্রে হচ্ছে বিভব শক্তি রাসায়নিক শক্তি হিসেবে জমা থাকে। ক্যাপাসিটর চার্জিত ও অচার্জিত হতে ব্যাটারি অপেক্ষা কম সময় নেয়। এসব পার্থক্য থাকা সত্ত্বেও উভয় যেহেতু চার্জ ধরে রাখে, তাই ক্যাপাসিটরকে ব্যাটারি হিসেবে ব্যবহার করা সম্ভব। তাহলে মূল ব্যাপারটা হচ্ছে আমরা ব্যাটারি ব্যবহার করি কারণ হচ্ছে সে চার্জ ধরে রাখতে পারে, ক্যাপাসিটরও যেহেতু চার্জ ধরে রাখতে পারে, সুতরাং এটাকে আমরা ব্যাটারির পরিবর্তে ব্যবহার করতে পারি। কিছু মৌলিক পার্থক্য আছে, সেই পার্থক্য থাকা সত্ত্বেও যেহেতু বেসিক বিষয় তারা সেম, তা একটার অল্টারনেটিভ এটা ব্যবহার করা যায়। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলা হলো, ফিলামেন্টযুক্ত লাইট বাল্বের ফিলামেন্ট ওহমের সূত্র মানছে কিনা পরীক্ষা করা কঠিন কেন। খেয়াল করো, আমরা যদি ওহমের সূত্রের কথা চিন্তা করি, ওহমের সূত্র হচ্ছে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক, I সমানুপাতিক V, তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। এটা কখন? যদি রোধ স্থির থাকে, যদি রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকে। যদি রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকে তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন ফিলামেন্টযুক্ত লাইটের বাল্বের ফিলামেন্টের ক্ষেত্রে যেটা ঘটে, এটাতে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এটা উত্তপ্ত হয়, গরম হতে শুরু করে। আর আমরা জানি তাপ বাড়লে কি হবে, তাপমাত্রা বৃদ্ধি পেলে হচ্ছে রোধের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। যেহেতু ফিলামেন্টের ক্ষেত্রে প্রতিনিয়ত তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে, সেহেতু প্রতিনিয়ত রোধের মানও পরিবর্তিত হতে থাকে। যেহেতু রোধ কনস্ট্যান্ট না, তাই আমরা এই ক্ষেত্রে I সমানুপাতিক V ক্যালকুলেশন করতে পারি না, তথা আমরা ওহমের সূত্রটি মানছে কিনা তা পরীক্ষা করতে পারি না বা কঠিন হয়ে ওঠে এক্ষেত্রে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বিদ্যুৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রন প্রবাহ। যখন বিদ্যুৎ প্রবাহ হয় তখন ইলেকট্রনগুলো বেগ কিন্তু তুলনামূলকভাবে কম থাকে, কিন্তু মুহূর্তের মাঝে বিদ্যুৎ প্রবাহিত হয় কিভাবে। মানে কোশ্চেনটা আমি আর একটু সহজ করে বলি যে ইলেকট্রনগুলোর বেগ থাকে খুব কম, কিন্তু আমরা যখন এটা সুইচ অন করি দ্রুত হচ্ছে সেখানে দেখি লাইটটা জ্বলে ওঠে, দ্রুত দেখি ফ্যানটা জ্বলে ওঠে। এই যে ইলেকট্রনের বেগ কম হওয়া সত্ত্বেও বিদ্যুৎ এত দ্রুত ট্রান্সফার হয় কি করে, এইটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো এইটার জন্য ধরো এই রাস্তা ধরে, মানে এটা ধরো একটা কেবল, এই রাস্তা ধরে বিদ্যুৎ প্রবাহিত হবে। তো এই রাস্তায় ব্যাপারটা কিন্তু বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে এরকম হয় না, এখান থেকে একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনটা হচ্ছে দৌড়ে এখানে আসে। ব্যাপারটা কিন্তু এরকম হয় না। যদি ব্যাপারটা এরকম হইতো তাহলে বেগ কম হওয়ার ফলে সেখানে পৌঁছাইতে বেশি সময় লাগতো, বিদ্যুৎ পৌঁছাইতে বেশি সময় লাগতো। কিন্তু ব্যাপারটা এরকম না হয় কি ঘটে, এই যে পুরো রাস্তা ধরে, মানে পরিবাহী যে পদার্থটা আছে বা যে পরিবাহী পথ, সেই পথ জুড়েই হচ্ছে অসংখ্য ইলেকট্রন থাকে, অসংখ্য ইলেকট্রন থাকে। অসংখ্য ইলেকট্রন থাকার ফলে কি হয়, এই ইলেকট্রন এইটা এটাকে ধাক্কা দেয়, আবার এইটা তার পাশেরটাকে ধাক্কা দেয়, এইটা তার পাশেরটাকে ধাক্কা দেয়। এই যে একজন আরেকজনকে ধাক্কির মাধ্যমে সে যেহেতু হচ্ছে তড়িৎটা ট্রান্সফার করে, যার ফলে হচ্ছে খুব দ্রুত বিদ্যুৎটা একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। মানে বিষয়টা এরকম করতে পারো যে 10 জন একটা লাইনে দাঁড়ানো আছে, একটা বস্তুকে নিলা, একজনের হাত থেকে আরেকজন এভাবে ট্রান্সফার করতেছে। এতে অনেক ফাস্টলি মুভ করা সম্ভব, যতটা না যদি তোমার গতি কম হয় দৌড়ে পার হইতে যত সময় লাগে। মানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দৌড়ে তোমার যদি গতি কম থাকে তাহলে তুমি পৌঁছাইতে যে সময় লাগবে, তুমি একজনের হাত থেকে আরেকজনকে মাধ্যমে ট্রান্সফার করে কিন্তু আরো দ্রুত সেখানে হচ্ছে তুমি বিদ্যুৎ পাঠাইতে পারো। তো এখানে বেগ কম হলেও সমস্যা নেই, কারণ একটা ইলেকট্রনকে এই প্রান্ত থেকে ওই প্রান্তে আসতে হয় না। এখানে যেটা ঘটে, একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে ধাক্কা দিয়ে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করে। সমান বিভব পার্থক্যে বেশি রোধ বেশি তাপ তৈরি করে নাকি কম রোধ বেশি তাপ তৈরি করে। খেয়াল করো, তাপ কতটুকু উৎপন্ন হচ্ছে সেটা ক্যালকুলেশনের সূত্র হচ্ছে W=V²/R। তাপ কতটুকু উৎপন্ন হচ্ছে সেটা ক্যালকুলেশনের সূত্র হচ্ছে W=V² / R। তো যেহেতু এই ক্ষেত্রে V কনস্ট্যান্ট,
যেহেতু এই ক্ষেত্রে আমাদের কি বললো যে সমান বিভব পার্থক্য মানে হচ্ছে ভি কনস্ট্যান্ট, আর ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ডব্লিউ ইনভার্স প্রপোর্শনাল আর, মানে ডব্লিউ রোধের ব্যস্তানুপাতিক, অর্থাৎ উৎপন্ন তাপ শক্তি রোধের ব্যস্তানুপাতিক। রোধ যত বেশি হবে তাপ তত কম উৎপন্ন হবে, রোধ যত কম হবে তাপ তত বেশি উৎপন্ন হবে। তাহলে আমাদেরকে এখানে কি বললো, সমান বিভব পার্থক্যে বেশি রোধ বেশি তাপ তৈরি করে, নাকি কম রোধ বেশি তাপ তৈরি করে। যেহেতু আমরা উৎপন্ন তাপের সাথে রোধের সম্পর্কটা ব্যস্তানুপাতিক দেখেছি, সুতরাং অবশ্যই কম রোধ বেশি তাপ তৈরি করে। বৈদ্যুতিক খুঁটির মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালন তারে কাক বা পাখিকে মারা যেতে দেখা যায় না, কিন্তু বড় বাদুড় প্রায় মারা যায়। কারণ কি? এটার কারণ হচ্ছে তুমি যখন একটা বর্তনী পূর্ণ করো তখন তোমার মধ্য দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হবে। ধরো আমি একবার ইলেকট্রিক শকের সম্মুখীন হয়েছিলাম। কিভাবে হয়েছে? ধরো আমার একটা মাইক্রোফোন ছিল, এটা তো ওভারফ্লো ছিল। তো ওভারফ্লো থাকার কারণে যেটা হয়েছে, আমি যখন মঞ্চে ছিলাম তখন আমি কিন্তু কোনো রকম ফিল করি নাই। তো একটা সেগমেন্টের সময় হচ্ছে আমি কি করলাম, মঞ্চ থেকে নেমে গেলাম, মাটিতে নেমে গেলাম। মঞ্চ থেকে যখন মাটিতে নেমেছি তখন যেটা ঘটেছে যে আমার হাতে মাইক্রোফোন, সেই সাথে গ্রাউন্ডটা কিন্তু হচ্ছে তোমার অন্য একটা প্রান্ত হিসেবে কাজ করেছে, যার ফলে আমার হাতের মাইক্রোফোন দিয়ে ইলেকট্রিসিটি হচ্ছে আমার বডির মধ্য দিয়ে পাস হয়ে মাটিতে যেতে পারছে, যার ফলে আমার বডি একটা তোমার পরিবাহীর মতো আচরণ করতে শুরু করে। তখন আমি হচ্ছে শর্ট সার্কিটের মধ্যে পড়ে যাই বা মানে শকড হয়ে যায়, বা আমার বডিতে হচ্ছে ইলেকট্রিসিটি প্রবাহ হতে শুরু করে। এখন আমি যখন হচ্ছে মঞ্চের উপরে ছিলাম এরকমটা কিন্তু ঘটে না। কখন ঘটছে? যখন আমি বর্তনীটা পূর্ণ করেছি। এখন বাদুড়ের ক্ষেত্রে বা কাকের ক্ষেত্রে যে পার্থক্যটা ঘটে সেটা হচ্ছে, ধরো রাস্তার এই যে বিদ্যুৎ লাইনগুলো তোমরা যদি ভালো করে খেয়াল করো, এটা খুব প্যারালালি চলে, খুব কাছাকাছি। কাকটাকে সে কি করে? কাকটাকে সে হচ্ছে এই যে উপরের তারের উপরে বসে, যার ফলে ও কিন্তু বর্তনী পূর্ণ করে না, যার ফলে এর মধ্য দিয়ে হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না এবং সে কোনো রকম হচ্ছে মারা যাচ্ছে না। কিন্তু বাদুড়ের ক্ষেত্রে যেটা ঘটে, বাদুড় হচ্ছে এই যে মাঝখান দিয়ে সে হচ্ছে প্রবাহিত হতে, মানে উড়ে যেতে চেষ্টা করে। এখন সে যখন উড়ে যায় তখন তার পা এবং হচ্ছে ডানার কারণে উপরে আর নিচে হচ্ছে কানেক্ট হয়ে যায়। যখনই উপরে আর নিচে কানেক্ট হয়ে যায় তখনই কিন্তু সে মারা যায়। তার মানে বাদুড় যে হরহামেশাই, মানে বাদুড় যে তারের কাছাকাছি গেলেই মারা যায় ব্যাপারটা এরকম না, তাকে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন এর মধ্য দিয়ে যেতে হয়। সেটা কিরকম? দুইটা তারের মাঝখান দিয়ে সে চলে যাওয়ার সময় যদি তার ডানা এবং তার পা উপরের তার এবং নিচের তারের সাথে হচ্ছে কানেক্টেড হয়ে যায়, তখনই সে বিদ্যুতায়িত হয়ে যায় এবং সে মারা যায়। কিন্তু পাখিদের ক্ষেত্রে দেখা যায় তারা হয়তো উপরের তারে বসেছে অথবা নিচের তারে বসেছে, মানে তারা বর্তনী পূর্ণ করে নাই, যার ফলে তারা মারা যায় না। তড়িৎ প্রবাহ কাকে বলে? কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। মানে একক সময় যে পরিমাণ আধান প্রবাহিত হয় যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে তাকে তড়িৎ প্রবাহ বলে। ডেফিনিশন তোমরা জানো। তারপরে তড়িৎ প্রবাহের প্রচলিত দিক এবং ইলেকট্রন প্রবাহের দিক কোনটি? তড়িৎ প্রবাহের প্রচলিত দিক হচ্ছে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে, ইলেকট্রনের দিক হচ্ছে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে, অর্থাৎ পরস্পর বিপরীত দিকে। এর পেছনে কারণ হচ্ছে প্রথম দিকে ইলেকট্রন আবিষ্কার হয় নাই তড়িৎ আবিষ্কারের সময়, তখন তড়িৎ প্রবাহ বলতে বোঝানো হতো ধনাত্মক চার্জের প্রবাহ। এখন ধনাত্মক চার্জ দেখা যেত হচ্ছে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে প্রবাহিত হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় তড়িৎ প্রবাহ বলতে মূলত ইলেকট্রনের প্রবাহটাই, কিন্তু ইলেকট্রন প্রবাহিত হয় লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে। তো যেহেতু প্রথম থেকে ডিনোট করা হয় তড়িৎ প্রবাহিত হয় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে এবং ইলেকট্রন তার বিপরীত দিকে প্রবাহিত হয়, তাই এই দিক পরস্পর বিপরীত দিক হয়ে থাকে। পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী পদার্থ কাকে বলে? পরিবাহী মানে হচ্ছে যে সকল পদার্থ খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত করতে পারে তাদেরকে আমরা পরিবাহী পদার্থ বলি। কি কি আছে? তামা আছে, রূপা আছে, অ্যালুমিনিয়াম আছে ইত্যাদি হচ্ছে সুপরিবাহী পদার্থ বা পরিবাহী পদার্থ। অন্যদিকে যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলতে পারে না তাদেরকে অপরিবাহী বা অন্তরক পদার্থ বলে। যে সকল পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে না সেগুলো হলো অপরিবাহী পদার্থ, যেমন প্লাস্টিক, রাবার, কাঠ, কাঁচ ইত্যাদি। অর্ধপরিবাহী কি? যে সকল পদার্থ নিম্ন তাপমাত্রায় অপরিবাহীর মতো আচরণ করে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহী পদার্থের মতো সহজেই বিদ্যুৎ প্রবাহ করতে পারে, সেই সকল পদার্থকে অর্ধপরিবাহী বলে, যেমন জার্মেনিয়াম, সিলিকন। তাহলে অপরিবাহী হচ্ছে যারা বিদ্যুৎ প্রবাহিত করতে পারে না, অর্ধপরিবাহী হচ্ছে যারা নিম্ন তাপমাত্রা অপরিবাহী কিন্তু তাপমাত্রা বাড়ালে পরিবাহীর মতো আচরণ করে, আর পরিবাহী হচ্ছে যে খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত করতে পারে। ওহমের সূত্রটি বিবৃত করো। ওহমের সূত্রটি হলো তাপমাত্রা স্থির থাকলে, খেয়াল করো,
প্রথম কন্ডিশন দিয়ে দিলাম তাপমাত্রা স্থির থাকলে, কারণ তাপমাত্রা পরিবর্তিত হলে রোধ পরিবর্তিত হয়ে যায়। তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহকও পরিবর্তন করা যাবে না, একটাই পরিবাহক, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান সেই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এ বি একটি পরিবাহী, এই যে এ আর হচ্ছে বি একটি পরিবাহী, এর দুই প্রান্তের বিভব পার্থক্য VA এবং হচ্ছে VB, এই যে VA এবং হচ্ছে VB। যদি VA ইজ গ্রেটার দেন VB হয়, অর্থাৎ এই প্রান্তের বিভব এই প্রান্ত থেকে বেশি হয়, তাহলে পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে V ইকুয়ালস টু VA মাইনাস VB, VA মাইনাস VB। এবং এ থেকে বি বিন্দুর দিকে তড়িৎ প্রবাহ চলবে, যেহেতু এটা হাই ভোল্টেজ, এটা লো ভোল্টেজ, এদিক থেকে এদিকে বিদ্যুৎ প্রবাহিত হবে। এখন স্থির তাপমাত্রায় পরিবাহকের ভেতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ I হলে ওহমের সূত্র অনুসারে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ I সমানুপাতিক হচ্ছে V। এখন আমরা জানি সমানুপাতিক চিহ্ন যদি উঠাই দিতে হয় তাহলে আমাদেরকে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয়। এই সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে G, এই সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে G। এখানে G একটি সমানুপাতিক ধ্রুবক, একে পরিবাহকের পরিবাহকত্ব বলা হয়ে থাকে। এই G সমান হচ্ছে 1/R। তারপরে আসো 10 নম্বরটা, ওহমের সূত্র ব্যবহার করে দেখাও যে V ইকুয়ালস টু IR। ওহমের সূত্র ব্যবহার করে দেখাও যে V ইকুয়ালস টু IR। এটা একটু আগে আমরা দেখেছিলাম যে এই পর্যন্তই আমরা দেখেছিলাম যে I সমানুপাতিক হচ্ছে V। তো এখন এইখানে হচ্ছে যে এই যে সমানুপাতিক চিহ্ন উঠাই দিতে হলে আমাদেরকে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয়। তো আমরা সেই ধ্রুবকটা নিয়ে আসছিলাম হচ্ছে G, I ইকুয়ালস টু G ইন্টু V। আর G এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? G এর পরিবর্তে লিখতে পারি 1/RV। তো এখান থেকে হচ্ছে যে কি লেখা যাবে? এখান থেকে লেখা যাবে হচ্ছে V ইকুয়ালস টু IR। এটাই হচ্ছে আমাদের সেই সূত্রটা, V ইকুয়ালস টু IR। ওহমের সূত্র মেনে চলে এমন একটি পদার্থের জন্য একটি ছক কাগজে V মানে বিভব বনাম I মানে তড়িৎ প্রবাহ, I বনাম V লেখচিত্র দ্বয় অঙ্কন করো। ওহমের সূত্র অনুযায়ী স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ I এবং পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য V হলে I সমানুপাতিক হচ্ছে V, অর্থাৎ I ও V পরস্পর সমানুপাতিক। নিচে একটি নির্দিষ্ট পরিবাহীর জন্য একটি ছক কাগজে V বনাম I এবং I বনাম V লেখচিত্রদ্বয় অঙ্কন করা হলো। এই যে দেখো, এখানে যেহেতু তারা পরস্পর সমানুপাতিক, তাহলে এটা কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা। অথবা এখানে যদি দেখো তারা পরস্পর সমানুপাতিক, তাহলে মূল বিন্দুগামী সরলরেখা। তো আমি ধরো তোমাদেরকে এটা একটা ডেটা দিয়ে হচ্ছে আমি তোমাদেরকে একটু এঁকে দেখাই। আচ্ছা, ধরো এই যে আমি একটা ডেটা নিয়ে নিলাম আর কি, যে I আর হচ্ছে V। প্রথমে হচ্ছে 0 0 ছিল, তারপর V যখন 3 হয় I তখন হচ্ছে 2 অ্যাম্পিয়ার হয়, এরকম ধরে নিলাম। তারপর 3 থেকে 6 কত গুণ হলো? দ্বিগুণ। সমানুপাতিক মানে কি? একটা যতগুণ বৃদ্ধি পাবে অপরটাও ঠিক ততগুণ বৃদ্ধি পাবে, তাহলে তড়িৎ প্রবাহ দ্বিগুণ হয়ে যাবে। তারপরে বিভব পার্থক্য যখন 3 গুণ হচ্ছে তড়িৎ প্রবাহ 3 গুণ হবে। বিভব পার্থক্য যখন 4 গুণ হচ্ছে তড়িৎ প্রবাহ 4 গুণ হবে। বিভব পার্থক্য যখন 5 গুণ হচ্ছে তড়িৎ প্রবাহ 5 গুণ হবে। সম্পর্কটা কিন্তু এরকম যে একটা যতগুণ পরিবর্তিত হবে অপরটাও ঠিক ততগুণ পরিবর্তিত হবে। তো আমরা ধরো এইদিকে হচ্ছে বিভব পার্থক্য ধরলাম আর এইদিকে হচ্ছে তড়িৎ প্রবাহ ধরলাম। তো প্রথম যে বিন্দুটা সেটা হচ্ছে 0 0 0 0 আমরা ধরলাম। তো এখন যেহেতু এইদিকে বিভব পার্থক্য, আমরা একটা কাজ করি, প্রতি 2 ঘরের মান 3 করে ধরি, প্রতি 2 ঘরের মান 3 করে ধরি। তাহলে আমার হচ্ছে যে এই যেটা 0 হলে এটা হচ্ছে 3, তারপর এটা হচ্ছে 6, তারপর এইটা হচ্ছে আমাদের 9, তারপর এটা হচ্ছে 12, আর এইটা হচ্ছে আমাদের 15। প্রতি 2 ঘরের মান 3 করে ধরবো। এই যে 3, 2 ঘর পরে 6, তারপরে 2 ঘর পরে 9, তারপরে 2 ঘর পরে 12, তারপরে 2 ঘর পরে 15। আর তোমার হচ্ছে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে হচ্ছে প্রতি ঘরের মান ধরো হচ্ছে 2 করে ধরলাম, বা আমি যদি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে, প্রতি ঘরের মান 1 করে ধরলাম। তাহলে এইটা হচ্ছে 2, এইটা হচ্ছে 4, এইটা হচ্ছে 6, এইটা হচ্ছে 8, আর এইটা হচ্ছে 10। তো এখন খেয়াল করো, প্রথম বিন্দুটা 0 0 0 0 যেহেতু, তাহলে প্রথম বিন্দুটা হচ্ছে এইটা। তারপর 3 এর জন্য 2, এই যে 3, এই যে 2, ছেদবিন্দু এইটা। 6 এর জন্য 4, তাহলে 6 এখানে 4 এখানে, ছেদবিন্দু এইটা। 9 এখানে, 6 এখানে, তাহলে এইটা। 12 এখানে, 8 এখানে, তাহলে এইটা। 15 এখানে, আর 10 এখানে, তাহলে এইটা। এখন এদের মধ্যে কানেক্ট করে দাও। এই যে দেখো, এরকম মূল বিন্দুগামী একটা সরলরেখা আমরা পেয়ে গেছি। আমরা যদি রিভার্স করে আঁকি, যে এই ভ্যালুগুলোকে এখানে বসাই আর এই ভ্যালুগুলোকে আমরা এখানে বসাই, তাও সেম রেজাল্টটাই পাবো। যদি বিশ্বাস না হয় চলো আমরা হচ্ছে এঁকে দেখি। যে আমরা এই ক্ষেত্রে কি করেছিলাম,
প্রতি দুই ঘরের মান 3 করে ধরেছি, তাহলে এটা 3, এটা 6, এটা 9, এটা 12, আর এটা হচ্ছে 15। আর এখানে হচ্ছে প্রতি দুই ঘরের মান 2 করে, 2, 4, 6, 8 এবং হচ্ছে 10। এখন দেখো আমরা হচ্ছে যদি মানগুলা বসাই, প্রথমে হচ্ছে 2 এর জন্য 3, তাহলে 2 এর জন্য 3, তারপর হচ্ছে 4 এর জন্য 6, এই যে 4 এর জন্য 6, 6 এর জন্য 9, 8 এর জন্য হচ্ছে 12, তারপরে 10 এর জন্য হচ্ছে 15। রেখাটা কিন্তু একইটাই পাচ্ছি আমরা, ঠিক আছে। তা আমাদের কাছে কিন্তু প্রশ্ন এটাই বলেছে যে ওহমের সূত্র মেনে চলে এমন একটি পদার্থের জন্য একটি ছক কাগজে ভি বনাম আই এবং আই বনাম ভি লেখচিত্র অঙ্কন করো। এই যে আই বনাম ভি অথবা হচ্ছে ভি বনাম আই লেখচিত্র অঙ্কন করা হলো। আপেক্ষিক রোধের সংজ্ঞা দাও। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে ওই তাপমাত্রায় এর উপাদানের আপেক্ষিক রোধ বলে। কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায় দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 বর্গ মিটার, এর মধ্য দিয়ে যতটুকু রোধ থাকে সেটাই হচ্ছে ওই তাপমাত্রায় ওই পদার্থের উপাদানের আপেক্ষিক রোধ। 13 নম্বর প্রশ্ন হচ্ছে দেখাও যে শ্রেণী সমবায়ে সংযুক্ত রোধগুলোর তুল্য রোধের মান সমবায় ওই অন্তর্ভুক্ত বিভিন্ন রোধের মানের যোগফলের সমান। তো এইটা বাংলায় লিখে দিয়েছে, এটা আলটিমেটলি বুঝাইতে চাইছে যে প্রমাণ করো যে RS ইকুয়ালস টু R1 প্লাস হচ্ছে R2 প্লাস হচ্ছে R3 এইভাবে চলতে থাকবে, অর্থাৎ সবগুলো রোধ যোগ করলে শ্রেণী সমবায় তোমার হচ্ছে তুল্য রোধ পাওয়া যায়, এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। তো যে বর্তনীর তড়িৎ উপকরণগুলো পরস্পর সাজানো থাকে তাকে শ্রেণী সন্নিবেশ বা শ্রেণী বর্তনী বলে, মানে একটার পর একটা ক্রমান্বয়ে কানেক্টেড থাকে তাদেরকে আমরা শ্রেণী সন্নিবেশ বা শ্রেণী সমবায় বলে থাকি। তো দেখো এখানে চিত্রের রোধ R1, R2, R3 শ্রেণীবদ্ধভাবে যুক্ত, এই যে R1, R2, R3 শ্রেণীবদ্ধভাবে যুক্ত। রোধগুলো পর্যায়ক্রমে একটির পর অন্যটি সংযুক্ত আছে, এই যে এটার পরে এটা, এটার পরে এটা সংযুক্ত আছে। এক্ষেত্রে প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে একই মানের তড়িৎ প্রবাহ I প্রবাহিত হচ্ছে, এই যে এই দিক দিয়ে একই মানের তড়িৎ প্রবাহ I প্রবাহিত হচ্ছে, কারণ যেহেতু রাস্তা ভাগ হচ্ছে না তাহলে প্রত্যেকের মধ্য দিয়ে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে। এখন আমরা শ্রেণী সন্নিবেশে সংযুক্ত 3টি রোধের তুল্যরোধ নির্ণয় করব। এই 3 জনের ক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, তুল্যরোধ বের করব। দেখো ওহমের সূত্র থেকে আমরা জানি R1 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য V1 সমান হচ্ছে IR1। এই যে R1 রোধের জন্য V ইকুয়ালস টু IR, সূত্রের প্রমাণও আমরা দেখেছিলাম। তাহলে V1 ইকুয়ালস টু IR1, V2 ইকুয়ালস টু IR2, V3 ইকুয়ালস টু IR3। এখন সবগুলো রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য অর্থাৎ সন্নিবেশের দুই প্রান্তের বিভব পার্থক্য V হলে আমরা জানি টোটাল যে বিভব পার্থক্য থাকে সেটাই তো হচ্ছে বিভিন্ন রোধের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেকটা রোধের ইন্ডিভিজুয়ালি যে বিভব পার্থক্য আছে তা যোগ করলে মূল বিভব পার্থক্যের সমান হবে। এই জন্য আমরা লিখতে পারি V সমান হচ্ছে V1 প্লাস হচ্ছে V2 প্লাস হচ্ছে V3। আবার বলছি, মূল যে বিভব পার্থক্য থাকে বর্তনীর সেটাই কিন্তু প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে ডিস্ট্রিবিউট হয়। তো যেহেতু প্রত্যেকটা রোধের মধ্যে ডিস্ট্রিবিউট হয় তাহলে প্রত্যেকটা রোধের ইন্ডিভিজুয়াল বিভব পার্থক্য যোগ করলে মূল বিভব পার্থক্য পাওয়া যাবে। তাহলে প্রত্যেকটার বিভব পার্থক্য V1, V2, V3 যদি আমরা যোগ করি মূল বিভব V পাওয়া যাবে। V1 এর পরিবর্তে লেখা যায় IR1, V2 এর পরিবর্তে লেখা যায় IR2, V3 এর পরিবর্তে লেখা যায় IR3। এখান থেকে অবশ্যই I কমন চলে যায়। এখন এখানে R1, R2, R3 মানের রোধ তিনটি যদি RS মানের এমন একটি রোধ দ্বারা প্রতিস্থাপন করা যায় যে এতে বর্তনী একই প্রবাহ I চলে এবং রোধগুলোর দুই প্রান্তের বিভব পার্থক্য V অপরিবর্তিত থাকে, তাহলে RSই হবে ওই সন্নিবেশের তুল্যরোধ অর্থাৎ V ইকুয়াল টু IRS। তুল্যরোধ মানে কি? অনেকগুলো রোধের পরিবর্তে একটা রোধ ব্যবহার করব, শর্ত হচ্ছে তড়িৎ প্রবাহ আর বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হতে পারবে না। তো আমরা এখানে বললাম যে এই তিনটা রোধের পরিবর্তে একটা রোধ RS ব্যবহার করব, কিন্তু তড়িৎ প্রবাহ I আর বিভব পার্থক্য V এর কোনো পরিবর্তন হবে না। তাহলে অবভিয়াসলি আমরা লিখতে পারি হচ্ছে V ইকুয়ালস টু IRS। তো এই যে V এর পরিবর্তে এখানে যে V ছিল এই V এর পরিবর্তে আমরা লিখতে পারি IRS, আর এইদিকে যেটা ছিল সেটাকে বসিয়ে দিলাম, এই পাশে I এই পাশে I কাটাকাটি চলে যায়, তাহলে RS ইকুয়ালস টু R1 প্লাস হচ্ছে R2 প্লাস হচ্ছে R3। এটাই হচ্ছে প্রমাণ। কি কি কারণে তড়িৎ শক্তি ব্যবহার বিপজ্জনক হতে পারে, মানে বিদ্যুৎ ব্যবহার কেন বিপজ্জনক হতে পারে? অন্তরকের ক্ষতি সাধন, তারপর হচ্ছে ক্যাবলের অতি উত্তপ্ত হওয়া, তারপর হচ্ছে আর্দ্র অবস্থা, মানে আর্দ্র অবস্থা মানে হচ্ছে ভেজা অবস্থা। এই সব ক্ষেত্রে মূলত হচ্ছে কি হয়, বিদ্যুৎ ব্যবহারটা হচ্ছে মানে পানি দিয়ে যদি তুমি ইলেকট্রিসিটি ধরতে যাও তখন তুমি বা হাতে পানি রেখে হচ্ছে সুইচ অন অফ করতে যাও তখন তুমি কিন্তু একটা বিপদের সম্মুখীন হতে পারো। বা কেবল অতি উত্তপ্ত হওয়া, যদি তারগুলো হচ্ছে অনেক বেশি উত্তপ্ত হয়ে যায় তাহলে কি হবে, সেখানে হচ্ছে যে তোমার
শর্ট সার্কিট করতে পারে, আগুন ধরে যেতে পারে, এই ক্ষেত্রে হচ্ছে তড়িৎ প্রবাহ বিপজ্জনক হবে। একটি বাসের হেডলাইটের ফিলামেন্টে 2.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। ফিলামেন্টের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 12 ভোল্ট হলে রোধ কত? আমরা জানি V ইকুয়ালস টু IR, R ইকুয়ালস টু V বাই I। V হচ্ছে 12, I হচ্ছে 2.5 অর্থাৎ 4.8 ওহম। একটি শুষ্ক কোষের তড়িচালক শক্তি হচ্ছে 1.5 ভোল্ট। 0.5 সি আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে কোষের ব্যয়িত শক্তির পরিমাণ নির্ণয় করো। ব্যয়িত শক্তি ইকুয়ালস টু W বাই কিউ বা W ইকুয়ালস টু ই কিউ। ই হচ্ছে তড়িচালক শক্তি, সেটা হচ্ছে 1.5, কিউ হচ্ছে আধান 0.5, তাহলে কত পাচ্ছি? 0.75 জুল। অতএব কোষের ব্যয়িত শক্তির পরিমাণ হচ্ছে 0.75 জুল। স্থির এবং পরিবর্তী রোধ কাকে বলে? স্থির রোধ মানে হচ্ছে যেই রোধের মান সব সময় অপরিবর্তিত, সব সময় স্থির থাকে, একটা ফিক্সড ভ্যালু, সেটাকে স্থির রোধ বলে। আর পরিবর্তী রোধ কাকে বলে? যেই রোধকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করা যায় তাকে পরিবর্তী রোধ বলে। তড়িচালক শক্তি এবং বিভব পার্থক্য বলতে কি বোঝায়? খেয়াল করো, আমি সিম্পলি তোমাদেরকে বলে দিচ্ছি যে ধরো এরকম একটা বর্তনী, এই যে এরকম একটা বর্তনী আছে, দুইটা রোধ R1 R2। ধরো এখান থেকে একটা চার্জ 1 কুলম্ব চার্জকে আমি এখান থেকে শুরু করি, আবার ঘুরিয়ে আবার যদি এখানে নিয়ে আসি, তাহলে যতটুকু কাজ করতে হবে সেটাই হচ্ছে এই বর্তনীর তড়িচালক শক্তি। আর আমি ধরো এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসতে যতটুকু কাজ করতে হবে সেটাই হচ্ছে বিভব পার্থক্য। আবার খেয়াল করো, এই বিন্দু থেকে একক ধনাত্মক আধানকে পুরা বর্তনী ঘুরিয়ে আবার ওইখানে নিয়ে আসতে যতটুকু কাজ করতে হবে সেটা হচ্ছে তড়িচালক শক্তি। আর এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে আসতে যতটুকু কাজ করতে হবে সেটা হচ্ছে বিভব পার্থক্য। তড়িচালক শক্তির ক্ষেত্রে হচ্ছে উৎস সহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে হয়। তড়িচালক শক্তির ক্ষেত্রে হচ্ছে উৎস সহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে হয়, তখন যতটুকু কাজ করতে হয় সেটাই হচ্ছে ওই বর্তনী তড়িচালক শক্তি। আর একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে যতটুকু কাজ করতে হয় সেটা হচ্ছে কি? বিভব পার্থক্য। এটাই হচ্ছে এখানে আমাদের আলোচনা করা হয়েছে। আমরা জাস্ট একবার দেখে নিব। কোষের তড়িৎ শক্তির উৎস একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে কোষ সমেত সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যেই পরিমাণ কাজ সম্পূর্ণ করে তাকে ওই উৎসের তড়িচালক শক্তি বলে। যদি কিউ কুলম্ব আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে ডব্লিউ জুল পরিমাণ কাজ সম্পন্ন হয়, তাহলে 1 কুলম্ব আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে কাজ হবে E ইকুয়ালস টু W বাই কিউ জুল। অতএব কোষের বা তড়িৎ উৎসের তড়িচালক শক্তি EMF ইকুয়ালস টু হচ্ছে W বাই কিউ। আর বিভব পার্থক্য কি? বৈদ্যুতিক বর্তনীর দুটি বিন্দুর মধ্য দিয়ে একক ধনাত্মক আধান স্থানান্তরিত হতে যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য কোনো ধরনের শক্তিতে রূপান্তরিত হয় তার পরিমাণকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। কিউ আধানকে স্থানান্তরের জন্য স্থানান্তরিত তড়িৎ শক্তির পরিমাণ W হলে ওই বিন্দুর বিভব পার্থক্য V ইকুয়ালস টু W বাই কিউ। দুইটার ক্ষেত্রে এসআই একক হচ্ছে ভোল্ট। এই যে তড়িচালক শক্তি ও বিভব পার্থক্যের এসআই একক হলো জুল পার কুলম্ব, যাকে আমরা ভোল্ট বলে থাকি। তো এটাই ছিল এই পর্বে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ বা আলোচনা। তোমাদেরকে যতটুকু সম্ভব সহজ করে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।